বাংলাদেশ সত্যিকার অর্থে ফাইনাল ডিজার্ভই করে না। এমন ব্রেনলেস ব্যাটিং, পুয়ার মাইন্ডসেট দিয়ে আপনি নেদারল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের মতো দলগুলোর সাথে সিরিজ জিততে পারেন, কিংবা মিরপুরের ধান খেতে যে কোনো দলকে ডেকে নিয়ে এসে হারাতে পারেন। কিন্তু এশিয়া কাপে ম্যাচ জেতা এত সহজ না। এশিয়া কাপের স্বপ্ন দেখাও তাই আপনার জন্য পাপ। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে গেলে ফাইনালটা শ্রীহীন হয়ে পড়তো। ভারত পাকিস্তান ফাইনালে যাওয়াতে অ্যাটলিস্ট মাঠে না হলেও মাঠের বাইরে অন্তত মারমার কাটকাট একটা হাইপ ক্রিয়েট হলো। আচ্ছা, একটা ভিন্ন প্রশ্ন করি, জাতীয় দলে যারা ব্যাটিং করে এদের চেয়ে আপনার এলাকায় ভালো মানের ক্রিকেটার কি নেই? কিংবা এদের চেয়ে ভালো শট খেলা ব্যাটসম্যানও কি আপনার আমার এলাকায় নেই? আমার কেন জানি মনে হচ্ছে এদের চেয়ে আপনার আমার এলাকায় যারা ফারায় ক্রিকেট খেলে তারা ভালো মানের হিটার আছে। যারা বর্ডারহীন ক্রিকেট খেলে ক্যাপ্টেনের দায়িত্ব কি? জাকের আলীর মধ্যে ব্যাটিং এ নামার আগে থেকে প্যাভিলিয়নে ফেরা পর্যন্ত সেটা দেখতে পাইনি। সে নাকি আবার ফিনিশার, আবার হার্ড হিটারও। 6 ম্যাচে 71 রান, তাও আবার মাহমুদুল্লাহর পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে তাকে বিবেচনা করা হয় এবং তাকে এত উপরে নিয়ে যাওয়া হয়েছে যে টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ প্যানেল এবং ফ্যানেরা তাকে বিশাল বড় একজন ফিনিশার, বিশাল বড় একজন হার্ড হিটার হিসেবে ট্রিট করা শুরু করেছে। ব্যাটে বলে কানেক্টই তার হয় না, সে আবার নাকি ক্যাপ্টেন। দলে জায়গা পাওয়ার যোগ্যতা নিয়ে যেখানে প্রশ্ন উঠে, অথচ সে নাকি আবার ক্যাপ্টেন। জাস্ট একটা সার্কাস। চলুন আমাদের এই মিস্টার ক্যাপ্টেন কুলের এশিয়া কাপ জার্নিটা কেমন ছিল একবার দেখে আসি। হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি মাঠে নামলেন এবং ডাক মেরে আবার প্যাভিলিয়নে ফিরলেন। শ্রীলঙ্কার বিপক্ষে 34 বলে 41 রানের একটা ছোট্ট ইনিংস তিনি খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে 13 বলে 12 রান করেছিলেন। সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে 200+ স্ট্রাইক রেটে 4 বলে 9 রান করেছিলেন। ইন্ডিয়ার বিপক্ষে 5 বলে 4 রান। সবশেষ পাকিস্তান ম্যাচে 9 বলে 5 রানের একটা অতি মানবীয় ইনিংস খেলেছিলেন তিনি। 6 ম্যাচে ভদ্রলোকের রান কত জানেন? মাত্র 71। ম্যাচের পর ম্যাচ ডাব্বা মেরেও তাইনে দলের ক্যাপ্টেন। এই সার্কাস সম্ভবত বাংলাদেশ দলেই সম্ভব। অথচ ক্রিকেট ফাড়ায় সে একজন ফিনিশার, বিশাল তার নামডাক। দেশ ছাড়ার সময় বড়াই করে সে বলে আমরা চ্যাম্পিয়ন হব, অথচ ব্যাটই ধরতে জানে না, সে আবার চ্যাম্পিয়ন হবে। সোহানকে নিয়েও এত এত হাইপ দেখলাম সোশ্যাল মিডিয়ায়, অথচ তাই নিয়েও ডাব্বা মারলেন। আই থিঙ্ক সোহান হলো নাইম শেখ টাইপের ব্যাটসম্যান। 44 ইনিংস খেলে 42 তার সর্বোচ্চ স্কোর, অথচ তাকে নেয়া নিয়ে কত হাইপ আর কত সরব সোশ্যাল মিডিয়া। তাওহিদ হৃদয়কে সম্ভবত চিরতরে টি-20 থেকে বাদ দেওয়া উচিত। এই ব্যাটা ওই দিন টানা ব্যর্থতার পর একটা ভালো ম্যাচ খেলে রচন আলীকে পোস্ট করে, যার কোনো লজ্জা শরম নেই। সেই টানা ম্যাচের পর ম্যাচ ডাব্বা মারার পরে সে একটা ম্যাচ ভালো করেছে, দেন সে ফেসবুকে এটা পোস্ট করে ফেললো, আবার ডাব্বা মারা শুরু করলো। এদের লজ্জা শরম বলে কিছু নেই। তার মানে সে ভাবতেছে যে এক ম্যাচে 50 করলে 10 ম্যাচ সে অটো চয়েস। আর বোলিং এর কথা কি বলবো, কেউ পাকিস্তান ম্যাচের গুগলে স্কোর দেখলে হয়তো সবাই বলবে দুর্দান্ত বোলিং করেছে এবং ফিল্ডিংও করেছে দুর্দান্ত বাংলাদেশ। আসলে কি তাই? হ্যাঁ, বোলিংটা বাংলাদেশ দুর্দান্ত করেছে প্রথম 10 ওভার, পরের 10 ওভার না, স্পেশালি 12তম ওভার থেকে যেখানে 3টা ড্রপ ছিল, সেখান থেকে শাহিন শাহ আফ্রিদি 18 রান বেশি করলো। মোহাম্মদ নামাজ পুরা 25টা রানই সেই বোনাস পেল। ইমন এত ভালো ফিল্ডার হওয়া সত্ত্বেও এত ইজি কেস কিভাবে ড্রপ করলো? সে নাকি বাংলাদেশের জন্টি রোডস। কোনো একদিন একটা সেঞ্চুরি করেছে বলে তাকে নিয়ে এত মাতামাতি যেন সে ক্রিস গেইল। অথচ 4 ম্যাচে 40 রান, আবার 2বার ডাকও মেরেছে। 100 রানের নিচে গুটিয়ে দেওয়া যেত যে পাকিস্তানকে, অথচ তারাই শেষ 5 ওভারে রান দিয়েছে 50+। খামখেয়ালি ফোনার সর্বোচ্চ লেভেল অতিক্রম করার পরেও এই গুড টোটাল বোলাররা ব্যাটারদের জন্য দিয়েছিল 136 রানের একটা মামুলি টার্গেট, কিন্তু তারা সবাই মিলে 120 বলে 135 রানের বাধা ফেরোতে পারল না। তাও যে কটা রান করলো, শেষে রিশাদ এবং মুস্তাফিজ এসে যে রানটা করলো, সেই মানের ব্যাটিংটা যদি ব্যাটসম্যানেরা দেখাতো তাহলে অন্তত এই ম্যাচটা জেতা সম্ভব হতো। ধন্যবাদ সবাইকে।